এখন প্রকাশ্যে স্বাগত জানাচ্ছি আমি সেলিয়া সুলতানা। আজ আমাদের আলোচনার বিষয় প্রবাসী মুদ্রা। আলোচনায় আমাদের সাথে থাকছেন প্রবাসন বিশ্লেষক জনাব শাকিরুল ইসলাম, অর্থনীতিবিদ আছেন ডক্টর মাহফুজ কবির, এবং আমাদের সাথে আরও যুক্ত হবেন সাজিদ আরাফাত। তিনি প্রবাসী নিয়েই কাজ করেন এবং অনেকগুলো কাজই আমরা প্রান্তিকে তার দেখেছি। হয়তো কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে যুক্ত হবেন। আমি প্রথমেই অভিবাসন বিশ্লেষক শাকিরুল ইসলামের কাছে জানতে চাই যে আমাদের যে প্রবাসীরা, আমরা যদি বলি যে দেশের অর্থনৈতিক যে পরিস্থিতি তারা আসলে টিকিয়ে রেখেছে, যদি শুরুতেই জিজ্ঞেস করি যারা প্রবাসী শ্রমিক যারা আমাদের এই অর্থনীতি টিকিয়ে রেখেছে, তাদের পারিবারিক যে অর্থনীতি, সে অর্থনীতির কাঠামোটি আসলে কেমন? আমরা অনেক সময় বলি শ্রেণী, বা সেটি বলছি না, তাদের অর্থনৈতিক কাঠামোটি কেমন? তারা তো কর্মসংস্থানের জন্যই যান, তারা আয়ের জন্য যান, দেশে হয়তো কাজ পান না সেজন্য যান। তাদের পারিবারিক অর্থনৈতিক কাঠামোটি কেমন, যে তারা কিভাবে চলেন, তাদের পরিবার আসলে কিভাবে চলে? ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনার জন্য আমাকে এখানে আমন্ত্রণ জানানো। এবং আপনি যে জায়গাটা বলছেন খুবই গুরুত্বপূর্ণ, যে যারা বিদেশে যায় আসলে তাদের পারিবারিক অর্থনৈতিক কাঠামোটা কেমন। এবং আমরা যদি আমাদের দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতার জায়গা থেকে বলি, যারা বিদেশে যায় তারা কিন্তু কাজ করার জন্য, বিশেষ করে তারা খুব ইচ্ছে করে যায় না, মনের সুখে আসলে যায় না, তারা কিন্তু কর্মসংস্থানের জন্য যায়। এবং যখন তারা যায় তারা কিন্তু একটা বড় অঙ্ক ঋণ করে এই অভিবাসন খরচ মেটানোর জন্য যায়। সুতরাং তারা একটা ঋণের বোঝা মাথায় নিয়ে বিদেশে যায়, এবং সেখানে যাওয়ার পরে তার যে ইনকামটা হয়, তার প্রথম যে অংশটা, সেটার একটা বড় অংশ যায় সে ঋণ পরিশোধ করার ক্ষেত্রে। এবং এই ঋণ পরিশোধ শুধুমাত্র সে যতটুকু নিয়েছে ততটুকু না, সুদ সহ তাকে পরিশোধ করতে হয়। সুতরাং তার একটা বড় অংশ সেখানে যাচ্ছে। এবং আমাদের যে গবেষণা, সেটা হচ্ছে যে বেশিরভাগ মানুষ, আমি যেটা বলবো যে 60 থেকে 70% অভিবাসী পরিবারকে যদি আপনি জিজ্ঞাসা করেন, তাহলে তারা বলবে যে এই রেমিটেন্স হচ্ছে তাদের পরিবারের একমাত্র বা অন্যতম আয়ের উৎস। সুতরাং এই পরিবারগুলো রেমিটেন্স যে পাঠানো হচ্ছে তার উপরে নির্ভর করে তারা টিকে থাকে। এবং সেই ক্ষেত্রে কিন্তু অন্যান্য ইনকাম মানে যে স্কোপগুলো আছে, অপরচুনিটিগুলো আছে, সেটা হয় না। কারণটা কি? অভিবাসনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে যাওয়ার পরপরই কিন্তু সে সব কিছু করতে পারে না, তার একটা নির্দিষ্ট সময় দরকার হয় ঋণটা পরিশোধ করা, একটা স্থিতিশীল অবস্থায় আসা, এবং তারপরে তার যে রেমিটেন্সগুলো সেটাকে সে যদি বিনিয়োগ করে সেখানে তার যাওয়া। সো এইটা করতে গেলেও কিন্তু একজন অভিবাসী কর্মীর প্রায় 5 থেকে 6 বছর লাগে এরকম একটা স্থিতিশীল অবস্থায় আসার জন্য। এখানে অর্থনীতিবিদ মঞ্জুর ভাই আছেন, উনি জানেন যে সরকারি যে গবেষণা BIDS এর গবেষণা, সেটা বলছে যে এই অভিবাসন খরচ পরিশোধ করার জন্য একজন অভিবাসীকে প্রায় 18 মাস কাজ করতে হয়। সো এই 18 মাসের বেতন কিন্তু তাকে পুরোটাই পরিশোধ করতে হয় তার অভিবাসন খরচ মেটানোর জন্য, এবং সেই ক্ষেত্রে তার কোনো আয় থাকছে না। এবং তারপরে আসলে তাকে ডিপেন্ড করতে হয় যে তার সংসার চালানো এবং অন্যান্য কিছু ইনকামের রাস্তা তৈরি করা এখান থেকে। সো আমি যেটা বলবো যে এই অভিবাসী কর্মী যারা যাচ্ছে শ্রমিক হিসেবে, তারা একটা তার পরিবারের জন্য একটা বড় রোল প্লে করে। এবং এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে সামাজিক স্ট্রাকচার বা পারিবারিক স্ট্রাকচার, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখবেন যে পরিবারে একজন ইনকাম করে, এবং একজনের ইনকামের উপরে আমাদের পুরো পরিবারটা ডিপেন্ড করে। এবং অভিবাসী যারা, তাদের ক্ষেত্রেও এই একই অবস্থা। এবং আমি বারবার উদাহরণ দিই যে কোনো একজন অভিবাসীর সাথে আমার কথা হচ্ছিল, এবং উনি আমাকে বলছিলেন যে আমি এখানে কতটা কষ্ট করি সেটা আপনি নিজের চোখে দেখছেন, কিন্তু আমার পরিবার দেশে এতটা কষ্ট করে না। আমার পরিবার কিন্তু বিভিন্নভাবে এই রেমিটেন্সের উপরে নির্ভর করে এবং তারা একটা ভালো জীবনযাপন করে। সো এই জায়গাটা আমি যেটা বলতে চাচ্ছি যে রেমিটেন্স একটা পরিবারের জন্য অন্যতম একটা আয়ের উৎস, এবং তারা এটার উপরে তাদের পরিবারটা চলে। এটার সূত্র ধরেই আমি মাহফুজ কবিরের কাছে জানতে চাইবো যে যেমন শাকিরুল ইসলাম বললেন যে যারা আসলে রেমিটেন্স পাঠান, যারা আসলে প্রবাসী শ্রমিক হিসেবে যান আমাদের মতো দেশের থেকে, এবং তারা যে কাজ করেন সেখানে পরিবারের হয়তো আয়ের উৎস, আয়ের উপার্জনক্ষম একজনই ব্যক্তি থাকেন। অর্থাৎ তারা কিন্তু ওই জমা করে রেখে পরের মাসটি চলবেন এই রকম না। কিন্তু আমরা দেখছি যে প্রবাসী আয় জুলাই মাসে কমেছে। সব কিছু মিলে যদি আমরা বলি যে আমাদের এই মুহূর্তে আমাদের যে শ্রমবাজার বিদেশে,
সেটি এই মুহূর্তে কেমন? হ্যাঁ, শ্রমবাজারের কথা যদি বলেন তাহলে এই ২০২৪ সালে আসলে আমাদের যে প্রবাসী শ্রমিক তাদের যে চলে যাওয়া বাংলাদেশ থেকে সাময়িকভাবে তারা যাচ্ছেন আর কি কয়েক বছরের জন্য, তো সেইটার সংখ্যা কিন্তু খুব বেশি নয়। তার কারণ আমাদের এই মুহূর্তে কয়েকটা বাজারের মানে খুব ভালো যে বাজার সেখানে কিছু ডেডলক রয়েছে। মালয়েশিয়াতে একটা ডেডলক তৈরি হয়েছে, ওমানে আছে, আবার রিসেন্টলি যেটা আমরা দেখলাম যে ইউএইতে বলা হয় যে দ্বিতীয় বড় একটা শ্রমবাজার, তো সেখানেও কিন্তু একটা বড় সমস্যা তৈরি হয়েছে অতি সম্প্রতি, যে তারা বিক্ষোভ করেছেন এই জন্যে জেল হয়েছে। তারপরে আবার জেল শেষে এদের পাঠানো হবে এবং অনেকেই হয়তো পাঠানোর প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছে, মানে ভিতরে অন্য খবরগুলো আমরা জানি না, কিন্তু সব মিলে কিন্তু এক ধরনের ইমেজ ক্রাইসিস তৈরি হয়েছে। যেটা সবচেয়ে আমাদের যেটা বড় বাজার সৌদি আরব, তো সেখানে দেখা যাচ্ছে যে এই ডিপোর্টেশনের যে ইস্যুটা সেটা কিন্তু সামনে চলে এসছে, মানে যারা ওইখানে বিক্ষোভ হয়েছে এবং সেখান থেকে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, নীরবে কিন্তু জিনিসগুলো হচ্ছে। এবং এমনিতে ২০২৪-এ খুব বেশি যেতে পারেন, 2023 আমাদের একটা বড় গন্তব্য ছিল বিদেশি শ্রমবাজার। তো সেই অনুযায়ী যারা আছেন ওইখানে, তো তাদের মধ্যে তো অনেকে ফিরে আসছেন, আবার একেবারে গিয়ে থেকে যাচ্ছেন এরকম তো নয়। যদি আমরা অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স ধরি তাহলে প্রায় ১,২৫,০০০-এর মতো হচ্ছে আমাদের শ্রমিক, যে প্রবাসী শ্রমিক। তার মধ্যে শুধুমাত্র মধ্যপ্রাচ্যেই প্রায় ১,০০,০০,০০০ বা ২ লাখের মতো। হ্যাঁ, এটা সবচেয়ে বেশি। এবং সেখানে প্রচুর মানুষ আছে এবং তারাও সবচেয়ে বেশি আসলে আমাদেরকে রেমিটেন্সও পাঠাচ্ছেন। তো পুরো অবস্থাটা যদি আমরা দেখি, সেখানে আমরা দেখবো যে মাত্র কয়েকটা জায়গাতে খুব বেশি মানুষ আছেন আর কি, যদি স্টকটা ধরি যে কতজন ওইখানে আসলে কাজ করছেন এই মুহূর্তে। তো ইউএই একটা বড় জায়গা, যেটা দ্বিতীয় বড়, আর তার আগে হচ্ছে আমাদের সৌদি আরব। এটি ছাড়াও কিন্তু জর্ডান রয়েছে, এখানে ওমান আছে। তো এই সমস্ত জায়গাগুলোতে বেশি শ্রমিকরা রয়েছেন। তবে মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশে আর কি আমরা দেখতে পাচ্ছি যে ভালো শ্রমিক রয়েছেন। আর এর পরে যে অন্য যে জায়গাগুলো, সেখানে দেখা যাবে সিঙ্গাপুর, হ্যাঁ, মালয়েশিয়া, এই জায়গাগুলো বড় জায়গা আমাদের জন্য। এর বাইরে কিন্তু আমাদের খুব বেশি শ্রমিক নেই অন্য জায়গাগুলোতে, মানে ইস্ট এশিয়া বা সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি। তো সেটা যদিও একটা প্রমিজিং জায়গা, কিন্তু আমরা আইডেন্টিফাই করেছি যে এই জায়গাগুলো ভালো। ইস্টার্ন ইউরোপ, তো সেই জায়গাগুলো একটু প্রমিজিং যে ডেস্টিনেশন, যেটা হচ্ছে এবং হচ্ছে সেখানে কম্পিটিশনও অনেক আছে, অনেক কম্পিটিশন, তারা প্রচুর হ্যাঁ। এবং এটি ছাড়া আমাদের একটা ভালো জায়গা হতে পারতো, সেটি হলো যে সাউথ আমেরিকা। তো সেখানে কিছু কাজ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী যদি যেতে পারতেন, এই দেশে যদি সাম্প্রতিক যে অস্থিরতা সেটা না হতো, তাহলে কিন্তু উনি স্পেনে যেতেন এবং ল্যাটিন আমেরিকার দেশে আমাদের একটা জায়গা ওপেন হতো। সেখানে ব্রাজিলে যে এটা শিডিউল ভিজিট ছিল, কিন্তু হয়তো এটা পরে হবে, কিন্তু একটা জায়গা ওপেন হতে পারতো যে ওখানে বড় একটা শ্রমিকের চাহিদা রয়েছে বিদেশি শ্রমিকদের। তো সব মিলিয়ে যদি আমরা দেখি, একই সঙ্গে যদি স্কিলগুলো দেখি, আমাদের আধা দক্ষ শ্রমিক এবং প্রফেশনাল বা পেশাদার যারা শ্রমিক তারা, এবং আমাদের বেশিরভাগ শ্রমিক কিন্তু অর্ধদক্ষ। এবং যে আলোচনাটা এলো যে পারিবারিক কাঠামো যদি আমরা ধরি, তাহলে সেক্ষেত্রে দেখবো যে আসলেই মানে বাংলাদেশের যে ব্র্যান্ড ইমেজ অ্যাজ এ সোর্স কান্ট্রি, সেখানে কিন্তু আধা দক্ষ শ্রমিকরাই হচ্ছে আমাদের আসলে ড্রাইভার, এবং তারাই আসলে পুরো আমাদের শ্রমবাজারটা, মানে বিদেশি শ্রমবাজারটা সেটা তৈরি করছেন। আপনারা দেখছেন এখন প্রকাশ। ফিরে এসে জানতে চাইবো শাকিরুল ইসলামের কাছে, আমাদের যারা প্রবাসী আছেন তারা এখানে যে পরিবার রেখে যান, তারা সাধারণত কিভাবে, পরিবার যারা থাকেন তারা প্রবাসী আয় তোলেন কিভাবে, ঘরে তোলেন কি করে, উপায়গুলো কি পন্থাগুলো ব্যবহার করেন বা সহজ কিনা? আমি যদি বুঝি যে কিভাবে তারা টাকাগুলা দেশে পাঠায় এবং কিভাবে পরিবার সেই টাকাগুলো আসলে নেয়, এবং যেটা হচ্ছে যে একটা বড় অংশ আমরা যেটা দেখছিলাম, আমি গত বছরও যখন রেমিটেন্সের একটা মানে চলছিল, মন্দা চলছিল, তখন আমি নিজের উদ্যোগে কিছু গবেষণা, মানে কিছু তথ্য কালেক্ট করি প্রায় 217 জন অভিবাসী পরিবারের কাছ থেকে, এবং সেখানেও যেটা দেখেছি যে মানুষ আসলে যেটা বৈধ চ্যানেল আমরা বলি, সেই চ্যানেলেই আসলে বেশিরভাগ মানুষ টাকা পাঠায় বা পাঠাতে চায়। কিন্তু যে জায়গাটা সেটা হচ্ছে যে সেটা কতটুকু সহজ। আপনি যদি বলি যে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর কথা বলা হচ্ছে, আসলে ব্যাংকিং চ্যানেল বলতে কি বোঝাচ্ছে সাধারণ মানুষ বা অভিবাসী পরিবার তারা কিন্তু আসলে খুব ভালো জানে না। এটা কি ব্যাংক টু ব্যাংক, যে আমাকে যাওয়ার আগে বলা হচ্ছে যে তুমি 2টা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে যাবে সেখানে টাকা পাঠানোর জন্য, কিন্তু আসলে যদি সৌদি আরবে কেউ থাকে, সেখানকার কোন ব্যাংক থেকে সে টাকা পাঠাবে, কারণ ওই দেশের ব্যাংকে তার আসলে অ্যাকাউন্ট আছে কিনা সেটা কিন্তু না, মানে ওই ধরনের কোনো সুযোগ নাই, এবং থাকলেও খুবই কম। কিন্তু বিষয়টা হচ্ছে যে তারা টাকা পাঠায় হচ্ছে বিভিন্ন মানি ট্রান্সফার কোম্পানির মাধ্যমে। এটা একটা বিষয় যে মানি ট্রান্সফার কোম্পানির মধ্যে পাঠায়, এবং সেটা আসলে এখানে আসে, সেটা ব্যাংকিং চ্যানেলের কথা বলা হচ্ছে যে এটা রেমিটেন্সটা জমা হচ্ছে। কিন্তু আমি যে জায়গাটা গুরুত্ব দিতে চাচ্ছি যে এই
রেমিটেন্সের প্রবাহ যখন কমে যায় তখন এটা নিয়ে অনেক আলোচনা হয়, কিন্তু এইটার একটা স্থায়ী কোনো সমাধান আমি গত এক দশকেও দেখছি না যে অভিবাসীদের জন্য। কেন অভিবাসীরা বেশি বেশি করে টাকা পাঠাবে ব্যাংকিং চ্যানেলে, তার জন্য কি করা হয়েছে? গত 10 বছরের কথা যদি বলি বা 15 বছরের কথা বলি, তাদের জন্য শুধুমাত্র একটা ইনসেন্টিভ দেওয়া হচ্ছে এবং সেটা 2% থেকে শুরু হয়, সেটা 2.5% এসে থাকে এবং এরপরে ঘোষণা দেওয়া হয়েছিল যেটা প্রায় 5% হবে, কিন্তু সেই 5% প্রণোদনা কিন্তু বাস্তবায়ন হচ্ছে না এবং এইটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, এটা নিয়ে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না মন্ত্রণালয়ের পক্ষ থেকে, অথবা কোনো যে প্রতিষ্ঠানগুলো আছে যারা এটা দেখভাল করবে তারা ওই ধরনের কোনো উদ্যোগ নিচ্ছে না। সো একজন প্রবাসী, তাকে যদি জিজ্ঞাসা করি যে তুমি বেশি বেশি রেমিটেন্স পাঠাবে, তাহলে কোন চ্যানেলে, আমি কেন পাঠাবো, আমার জন্য তো কিছু সুযোগ সুবিধা থাকতে হবে। সো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে আমার ইনসেন্টিভটা এটা যথার্থ বাড়ানো হচ্ছে কিনা আকৃষ্ট করার জন্য। কারণ আমি যদি বলি যে বিপরীতে অফিশিয়াল চ্যানেলের বিপরীতে হোয়াইট কলার এবং ব্লু কলার, এবং সেখানেও এক ধরনের পার্থক্য, মানে বৈষম্য, আমরা বৈষম্যই যদি বলতে হয়, দু ধরনের রেট করা একটা টেন্ডেন্সি আছে। এটিও কি আসলে মানে কিছু সুবিধা দেওয়া আছে যারা তথাকথিত হোয়াইট কালার, তারা কিছু যেটা প্রোডাক্ট আমি যদি বলি বা ইনসেন্টিভ তারা পায়, যেমন তাদের জন্য ইউএসডি বন্ড করা হয়েছে, যেটা অনেক আগে থেকে বন্ড করা হয়েছে এবং সেটা নিয়ে আমরা দীর্ঘদিন হলো কথা বলছিলাম যে সেই বন্ডগুলো আসলে যারা শ্রমিক হিসেবে বিদেশে যাচ্ছে তাদের কারো কাজে লাগছে না, কারণ তারা ওই পরিমাণ টাকা একসাথে কখনো পাঠাতেও পারে না, তারা এখান থেকে কোনো সুবিধাও নিতে পারছে না, সেটা আসলে হোয়াইট কালার যারা তাদের কাছে যাচ্ছে। কিন্তু সাধারণ শ্রমিক যারা, তার আয়ের বেশিরভাগ অংশ, আমি বলবো আমাদের গবেষণা বা সরকারের গবেষণা থেকে প্রায় 83% আয়ের, তাদের 83% তারা আসলে দেশে পাঠায় তার পরিবারকে বাঁচানোর জন্য, পরিবারকে সাপোর্ট করার জন্য। সে এই যে বেশি পরিমাণে পাঠাচ্ছে, তার জন্য আসলে কতটুকু কাজ করছি আমরা, তার জন্য কতটুকু প্রণোদনা দিচ্ছি। আমি বিভিন্ন জায়গায় আলোচনাতে শুনি যে প্রবাসীদের জন্য ইনসেন্টিভ দেওয়ার দরকার কি, না দিলেও তো তারা টাকা পাঠাবে এবং পরিবারের জন্যই তাদেরকে টাকা পাঠাতে হবে। এই যে মাইন্ডসেটটা, সেটা আসলে খুবই নেগেটিভ আমি যেটা বলবো, এবং যখন আমাদের রেমিটেন্স কমে তখন আমরা এটা বুঝতে পারি। এবং এই ক্ষেত্রে যেটা দরকার আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে শুধু ইনসেন্টিভ না, আমি ব্যাংকে টাকা পাঠালে আমার তো এখানে আরও কিছু, মানে আকর্ষণ তৈরি করার জন্য আরও কিছু ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট সেখানে থাকতে পারে, যে ব্যাংকে টাকা আসলে সে এখান থেকে লোন পাবে তার বিনিয়োগের জন্য, সে যখন ফেরত আসবে, অথবা কো ফাইন্যান্সিং বা ইত্যাদি আরও অনেক কিছু আছে বিভিন্ন দেশে, কিন্তু সেগুলো কিন্তু কখনোই করা হচ্ছে না এবং এটা নিয়ে ওইভাবে চিন্তাও করা হচ্ছে না। যখন কমছে তখনই সেটা আলোচনা আসছে, কিন্তু এটার একটা স্থায়ী যে সমাধান সেটা কিন্তু নাই। আপনি দেখেন কয়েকদিন হলো যেটা বলা হচ্ছে যে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে তার একটা রেট 118 টাকা বেঁধে দেওয়া হচ্ছে, অথবা অন্যান্য ব্যাংক বা অন্যান্য প্রতিষ্ঠান তারা বেশি দিচ্ছে। আমাদের যে জায়গাটা সেটা হচ্ছে যে প্রবাসীদেরকে যদি আমরা সুবিধা দেই, তার বিনিময়ে তো আমরা রেমিটেন্স পাচ্ছি, সেখানে আমাদের কার্পণ্য কেন থাকবে, এটা নিয়ে কেন প্রতিদিন হিচিং হবে, এটা নিয়ে কেন তাদেরকে আমরা একটু সুবিধার জায়গায় আনবো না, সেটা একটা বড় জায়গা। এবং এটা না করলে যেটা হবে হুন্ডিতে, কারণ যে মানুষটা, আমরা হুন্ডি নিয়ে কথা বলবো, একটি ছোট্ট দেখছেন এখন প্রকাশ, আমরা ফিরে এসে কথা বলবো। আপনারা দেখছিলেন এবং বিশেষ করে শাকরুল ইসলাম যে বিষয়টি বলছিলেন, আমি মাহফুজ কবিরের কাছে ওই সূত্রটি ধরেই যদি জানতে চাই যে আমরা কিন্তু দেখেছি যে ডলারের বাজারের উপর ছেড়ে দেওয়া হয়েছে ডলারের মূল্য, এবং বেশ কিছু ইনসেন্টিভ, বেশ কিছু বিষয় চলে এসেছে। তো এই যে রেমিটেন্স বাড়ে না কেন? কারণ হচ্ছে আমরা দেখছি কিন্তু দেখা যাচ্ছে ডলারের দাম বাড়ানো হচ্ছে, ডলার মার্কেটের উপর ছেড়ে দেওয়া হচ্ছে, এবং ইনসেন্টিভগুলো হচ্ছে গিয়ে যে দেওয়া হচ্ছে সেটি আসলে যথেষ্ট কিনা। একটি ছোট্ট বিরতি নিয়ে এখনই ফিরছি। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছি প্রবাসী মুদ্রা। এই জুলাই মাসে আমরা দেখেছি সবচেয়ে কম প্রবাসী মুদ্রা এসেছে। আমরা বিরতির আগে কথা বলছিলাম মাহফুজ কবিরের সাথে। আমরা যেরকম শাকিরুল ইসলামের কাছ থেকে শুনলাম এবং যে বিষয়গুলো দেখছি, ডলারের দাম বাজারের উপর ছাড়া হয়েছে, ইনসেন্টিভ যেটি দেওয়া হচ্ছে সেটিও যথেষ্ট কিনা, বা এই পরিকল্পনাগুলো কেন আসলে রেমিটেন্স বাড়ে না। মানে আমাদের অনেকগুলো পরিকল্পনা আছে কিন্তু রেমিটেন্স বাড়ছে না কেন?
হ্যাঁ, এই মাসের সেটি যে কি অবস্থা, শুধুমাত্র এই যে এই বাজারগুলো কিছু জায়গায় সংকীর্ণ হয়েছে সেটির কারণ, নাকি আরো কিছু বিষয় নিয়ে আমাদের ভাবতে হবে সামনে? আসলে অনেক বিষয় আছে এখানে, কিন্তু আমি বলবো যে জুলাই মাসের যে পরিস্থিতি সেটা কিন্তু কিছুটা আমি বলবো যে অন্যরকম পরিস্থিতি। মানে এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে 3 দিন কিন্তু বন্ধ ছিল, মানে গেটওয়ে যেটা ব্যাংকিংয়ের, তো সেটা বন্ধ ছিল। আর বাকি যে 2 দিন আমরা খোলা পেয়েছি, প্রথম 2 দিন কিন্তু খুব সীমিত সময় ব্যাংক চলেছে, যার ফলে যখন ব্যাংকিং আওয়ারটা শেষ তখনই কিন্তু ওই টাকাটা গেটওয়েতে জমা থাকে। জি। এরপরে কিন্তু যখন ওপেন হয় তখন হচ্ছে টাকাটা চলে আসে। তো এটা ব্যাংকিং চ্যানেল যেরকম করে কাজ করে সেরকম। তো এরপরে আস্তে আস্তে আমাদের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। ইন্টারনেটে একটু সমস্যা রয়েছে ঠিকই, কিন্তু সুইফটের মাধ্যমে যেটা হয় তো সেটাতে আসলে বড় সমস্যা হওয়ার কথা নাই এইভাবে। তো আমাদের এই যেরকম আসে আর কি, যদি আমরা গড় পড়তা প্রতিদিন হিসাব ধরি তাহলে সেটা 6.5 কোটি টাকার মতো বা ডলারের মতো বা 7 কোটি ডলারের মতো এরকম হয়। তো এবং সেভাবে যদি আমরা এটা হিসাব করি তাহলে দেখা যাবে যে প্রায় 20 কোটি ডলারের মতো আমরা কিন্তু প্রথমে 3 দিনে হারিয়েছি। এবং সব মিলে আমি বলবো যে সীমিত সময়ের কারণে আরও 5 কোটি যদি যোগ করি আমরা, তাহলে সেটা হবে প্রায় 25 কোটির মতো। তাহলে এই জুলাইতে যেটা হতে পারতো আর কি, যে 190-এর সাথে আর যদি 25 যোগ করি তাহলে যতটুকু হচ্ছে আর কি, যে আমাদের প্রায় 2.15 বিলিয়নের মতো এটা হতে পারতো, যেটা আমার একটা এস্টিমেট। আর তার আগে যেটা হলো আগের মাসে, সেটা হলো যে কোরবানির সময়টাতে কিন্তু গরুর দাম বেশি ছিল, জিনিসপত্রের দাম একটু বেড়ে গেছে, তো এই কারণে 2.57 যেটা এসছে, তো সেটা একদম সুন্দর আর কি, যেরকম একটা উৎসবের সময় যেরকম হয় এরকমই আছে। তো এখন আপনার যে প্রশ্নটা সেটি হলো যে এই যে আসলে আমাদের ইনসেন্টিভ নিয়ে আমাদের এখন একটা জিনিস বুঝতে হবে, সেটি হলো যে আসলে এখন আইএমএফের বিভিন্ন রকমের নির্দেশনা রয়েছে, তাদের সঙ্গে যেহেতু আমরা খুব ক্লোজলি কাজ করছি, তাদের ঋণ পাওয়ার যে শর্ত রয়েছে শর্তগুলোর মধ্যে কিন্তু এটা একটা, যে আমাদের যে এক্সচেঞ্জ রেট সেটা মার্কেট বেসড করতে হবে। সরকার কিন্তু এখনো মার্কেট বেসড করেনি, এখন একটা ক্রলিং পেগে গেছে, যেটা 110 থেকে 117 টাকা, এবং সেটা 117 টাকার কাছাকাছি। এভারেজটা হচ্ছে যে ওইটার কাছাকাছি থাকবে, একটু বেশি হতে পারে, একটু কমও হতে পারে। তো 118 এরকম চলছে। তার সাথে যদি আমরা 2.5% ধরি তাহলে সেক্ষেত্রে 121, 122 এরকম তো হবেই, বা 123 এরকম হতে পারে। এটা হচ্ছে নর্মাল। কিন্তু এখন যেটা দাঁড়াচ্ছে, বাজারে গেলে এখন দেখবো যে আমরা কার মার্কেটে প্রায় 124, 125 টাকা এরকম হচ্ছে দাঁড়াচ্ছে। তার মানে হলো যে আসলে রেমিটেন্সে যেরকম, মানে অফিসিয়াল চ্যানেলে আসলে যেরকম পাবে তার চাইতে অলরেডি বেশি হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু কম ছিল, মানে হুন্ডিতে যে টাকা সেটা কিন্তু আসলে যে রেটটা ডলারের, সেটা কিন্তু ওই টাকার অঙ্কে ইতিমধ্যেই আসলে যে ফর্মাল চ্যানেলের রেটের চাইতে কম হয়ে গেছিল। এই কারণে আমরা হঠাৎ করে জাম দেখতে পেলাম মাঝখানে গত 3-4 মাস। আন্তর্জাতিক বাজারের প্রভাবের কারণে নাকি হচ্ছে আন্তর্জাতিক বাজারের দর এখন কেমন চলছে, এতই কি বেড়ে যাওয়ার কথা? না, এতটা বেড়ে যাওয়ার কথা নয়। এটা আমাদের বুঝতে হবে যে যেহেতু এই গত কয়েকদিনে একটু সমস্যা হয়েছে আমাদের এই ডলার ইনফ্লোতে, তো এই কারণে আবার একই সঙ্গে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হলো এর মধ্যে কিন্তু কিছু আমদানি ব্যয় পরিশোধ করতে হয়েছে এবং ঋণের সুদ সহ ঋণ পরিশোধ করতে হয়েছে আমাদের, যার ফলে প্রায় 1.3 বিলিয়ন কিন্তু এমনিতেই রিজার্ভ থেকে কমে গেছে। মানে 1.2 যেটা ছিল যে আমাদের 1.3 এরকম ছিল আমাদের, কিন্তু নিট যেটা বিপিএম এর হিসাবে বিলিয়ন, তো সেখান থেকে যদি 1.3 বিলিয়ন কমে যায় হঠাৎ করে এক ধাক্কায়, এবং একই সঙ্গে নর্মাল ফ্লোটা যেটা সেটা যদি না হয় এই ব্যাংকিংয়ের সমস্যা হওয়ার কারণে, ইন্টারনেট না থাকার কারণে, তো তাহলে খুব স্বাভাবিক যে আমাদের কিন্তু এক ধরনের ডিসরাপশন হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু যেহেতু এটা সমস্যা তৈরি হলো, দেশের মধ্যে অস্থিরতা, সহিংসতা চলছে, আমরা সে বিষয় নিয়ে কথা বলবো। তা বিষয় বিশেষ করে হচ্ছে সাজিদ আরাফাত যেহেতু আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেই জায়গায় যদি আমরা জিজ্ঞেস করতে চাই যে এই যে নিরবিচ্ছিন্ন একটি ব্যাংকিং সেবা সেটি জরুরি অবস্থার মধ্যে পড়েছে, সেটি নিয়ে কথা বলবো। দেখছেন এখন প্রকাশ। সাজিদ, আমরা কথা বলছিলাম যেমন ব্যাংকিং চ্যানেলে এবার কিন্তু এই সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি 51% পর্যন্ত, এই 51% পর্যন্ত বৈধভাবে রেমিটেন্স এসেছে, অর্থাৎ 49%ই কিন্তু অবৈধ উপায়ে এসেছে। ব্যাংকিং সেবার যে নিরবিচ্ছিন্নতা এবং প্রান্তিকের যে প্রবাসীদের পরিবার থাকেন তারা যে অ্যাভেইলেবল একটি ব্যাপার, প্রত্যেকেই চান তিনি যে টাকাটা পাঠাবেন তিনি যে তার পরিবার যেন সেটি আসলে সহজেই পায়। এই নিরবিচ্ছিন্নতাটাই আসলে কতটা প্রয়োজন? প্রান্তিকে যারা প্রবাসীদের পরিবার থাকেন তাদের জন্য ব্যাংকিং সেবা তাদের দোরগোড়ায় পৌঁছানো, বা আমরা যেটিকে বলি হুন্ডি পৌঁছানোর, এই দূরত্বটি আসলে কি কারণ? ধন্যবাদ আপনাকে, শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সঙ্গে আমি একটু আলোচনার পরে যুক্ত হয়েছি তার জন্য দুঃখ প্রকাশ করছি। আপনি যে বিষয়টি বলছিলেন যে নিরবিচ্ছিন্ন যে ব্যাংকিং সেবা, সেই সেবার বিষয়টি কিন্তু আমরা দেখেছি ব্যাহত হয়েছে গত জুলাই মাসে, যার ফলে কিন্তু আমাদের যে অর্থনীতির লাইফলাইন বলা হচ্ছে রেমিটেন্সকে,
রিজার্ভ যার মাধ্যমে আমাদের সমৃদ্ধ হচ্ছে, আমাদের প্রবাসী যারা আছেন তাদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে, সেটি কিন্তু অনেকটাই ধাক্কা খেয়েছে বলা চলে এই জুলাই মাসে, এবং গেল 10 মাসের তুলনায় কিন্তু অনেকাংশে কম রেমিটেন্স এসেছে। যেটি বলছিলেন যে নিরবচ্ছিন্ন যে সেবা, সেই সেবাটি কিন্তু ব্যাহত হয়েছে আসলে গত সাম্প্রতিক সময়ে যে আমরা একটি বৈষম্য বিরোধী যে আন্দোলন দেখছি, তার ফলেই কিন্তু অনেক ধরনের বিষয়গুলো, যেমন আমরা ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়ার যে বিষয়টি, এটি সামনে চলে আসে, এবং এর ফলে কিন্তু অনলাইন ব্যাংকিং যারা করে তারা কিন্তু বেশ বাধাগ্রস্ত হয়েছেন, এবং এই যে ব্যাংকিং চ্যানেলে যে প্রবাহ, সেই প্রবাহ কিন্তু বাধাগ্রস্ত হয়েছে, যার ফলে কিন্তু যে আপনি বলছিলেন প্রান্তিক পর্যায়ের যারা যেই প্রবাসীরা আছেন, তারা যে তাদের অর্থ তাদের আত্মীয় স্বজন বা যে দেশে পাঠানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কিন্তু তারা ব্যাহত হয়েছে, এবং যার ফলে কিন্তু এইবারের যে রেমিটেন্স পাঠানোর যে পরিমাণ, সেটি ব্যাহত হয়েছে। তার ফলেই রিজার্ভের পরিমাণও কিন্তু আমরা দেখছি যে ঝুঁকিতে পড়েছে। বলা হচ্ছে যে গেল কয়েক মাসের তুলনায় রেমিটেন্স কম এসেছে, যার ফলে কিন্তু ডলারের রেট যে দরপতন বলি বা যে ডলারের রেটে যে ওঠানামা, সেটিও দেখতে পেয়েছি আমরা। যেটি বলছিলেন যে প্রান্তিক পর্যায়ে আসলে তারা কিন্তু হুন্ডিতে চলে যাচ্ছে, কিন্তু এই যে হুন্ডিতে টাকা পাঠানোর, তারা কিন্তু অর্থ পাচারের একটি এখানে অপচেষ্টা বা বলি যে অর্থ পাচারের যে একটি সুযোগ, সেটিও কিন্তু যারা এটি করে থাকেন তারাও কিন্তু তৎপর হয়ে উঠছেন। এটি কিন্তু বাস্তবিক অর্থে বাংলাদেশের অর্থনীতির জন্য, ব্যাংকিং সেক্টরের জন্য কিন্তু একটা ঝুঁকিপূর্ণ বিষয় আমি মনে করি। এই বিষয়টি যেহেতু হুন্ডিতে যাচ্ছে, আসলে এটি অবৈধ পথে আসার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে কিন্তু অর্থনীতি ঝুঁকিতে পড়তে পারে বলে আমার কাছে এটি মনে হয়। আমি একটু মাহফুজ কবিরের অনেক কথাই বলছিলেন, মাহফুজ কবিরের কাছে আমি একটু জানতে চাইবো যে দেশের একটি অস্থির পরিস্থিতি বা একটি যে এই ধরনের পরিস্থিতির মধ্যে গত জুলাই মাসটি আমরা দেখেছি, দেশের এই ধরনের অস্থিরতার জায়গাটি আসলে হুন্ডির জন্য ক্যাপিটালাইজ করে কিনা, হুন্ডিকে? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে আসলে তারা তো বসেই ছিলেন যে একটা পরিস্থিতি যদি এরকম হয়, যে যখন আসলে স্বাভাবিক যে প্রক্রিয়া, যে স্বাভাবিক চ্যানেলে বা অফিসিয়াল চ্যানেলে যখন পুরো বিষয়টা বাধাগ্রস্ত হবে, মানে এই অর্থ প্রেরণটা, তখনই কিন্তু তারা এটা কোনোভাবে না কোনোভাবে ক্যাপচার করবেন। আর তারা আরেকটা সুযোগের অপেক্ষা ছিলেন, সেটা হচ্ছে যে আসলে বাংলাদেশ ব্যাংক কবে ডিক্লেয়ার করে যে এই যে সুবিধাটা দেওয়া হচ্ছে, যেটা 2.5%, তো সেইটা বন্ধ করে। তার কারণ IMF-এর দিক থেকে নির্দেশনা রয়েছে যে বিভিন্ন রকমের এক্সচেঞ্জ রেট থাকা যাবে না। তো যার ফলে ইম্পোর্ট এক্সপোর্টের জন্য যে একটা রেট হয়ে গেল, তো সেটা তো একই, এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে যে রেমিটেন্সের জন্য রেটটা ডিফারেন্ট। তো এটা যখন না হবে, তখনই কিন্তু হুন্ডিওয়ালারা তখন একদম পুরো উঠে পড়ে লাগবেন তখন আবার নেওয়ার জন্য। জুলাই মাসে প্রায় 1000-এর কাছাকাছি হুন্ডি ব্যবসা নতুন করে হচ্ছে আবার জেগে উঠেছে। হ্যাঁ, এটা মাথাটা চড়া দিচ্ছে, খুবই স্বাভাবিক যে যখনই ডিসরাপশন হবে ব্যাংকিং চ্যানেলে বা ফর্মাল চ্যানেলে, তখনই এই ইনফর্মালটা তখন মাথা চড়া দিয়ে উঠবে। সারা পৃথিবীতে এটা হয়, যে কোনো ধরনের জায়গাতে যেখানে ডিমান্ড রয়েছে এবং অর্থটা নিরবিচ্ছিন্নভাবে সুন্দরভাবে খুব স্মুথলি দোরগোড়ায় গিয়ে পৌঁছে যাচ্ছে তাদের এজেন্টের মাধ্যমে। তো এটা তো আগেও ছিল, অর্থ প্রেরণের যে সুবিধা এবং ঠিক জায়গা মতো পৌঁছে যাওয়াটার যে একটা সুবিধা, সেটা সবসময় ছিল। তার সঙ্গে যুক্ত হয়েছে এখন অনিশ্চয়তায়। তো আমি মনে করি যে এটাকেই পুঁজি করে আসলে নতুন করে তারা শক্তি সঞ্চয় করছে, এবং তাদের যে একটা নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কটা কোনোভাবেই নির্ভরযোগ্য নয়, এবং তারা কিন্তু নানা রকমের যে এই যে ইনফর্মাল চ্যানেলে তারা যেটা করে থাকে, সেটা হলো যে অর্থ পাচার যেটি এবং অর্থের যে অসৎ ব্যবহার, সেই কাজগুলো করাটাও কিন্তু তখন সহজ হয়ে যায় তাদের জন্য। তো আমি মনে করি যে এখন আবার ব্যাংক কিন্তু স্বাভাবিক অবস্থায় চলে যাচ্ছে। তবে একটা বিষয় কি, যে কিছু ইমোশন কাজ করছে, অনেকের মধ্যে অপপ্রচার কাজ করছে যে কি হচ্ছে না হচ্ছে বাংলাদেশের অবস্থা যে আস্তে আস্তে অনেক স্বাভাবিক হয়ে গেছে, সেটাই কিন্তু যারা প্রবাসী শ্রমিক তাদের মধ্যে ওই ধারণাটা নেই। এখন তারা ইন্টারনেটের মাধ্যমে নানা রকমের গুজবে কান দিচ্ছেন। তো আমি মনে করি যে এই মুহূর্তে আসলে বাংলাদেশ ব্যাংকের উচিত যে সবগুলো প্রাইভেট ব্যাংকে এবং যারা কমার্শিয়াল ব্যাংক রয়েছে, যারা তাদের এই যে এজেন্টদের মাধ্যমে তারা নিয়ে আসেন, তো তাদেরকে একটু সক্রিয় করা, এটা করলেই কিন্তু তখন পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হবে। আচ্ছা, হুন্ডির বিষয়টি ছাড়াও হচ্ছে শাকিরুল ইসলামের কাছে একটা বিষয়ে জানতে চাইবো, হুন্ডিতে কেন আসলে জানো, অথবা হচ্ছে মাহফুজ কবির যেমন বললেন যে গুজবে হচ্ছে তারা পড়ে যাচ্ছেন, এই গুজবটি আসলে কখন, অনেক সময় না, প্রায় প্রতিনিয়তই আমরা দেখি প্রবাসীরা পাসপোর্ট গ্রহণ করা থেকে এয়ারপোর্টে পৌঁছানো পর্যন্ত তাদের বেশ কিছু সেবা নিতে গিয়েই কিন্তু ভোগান্তির শিকার হন। তারা যে ধরনের আচরণের শিকার হন এয়ারপোর্টে, এই যে গুজব কি আরো সক্রিয় হয়ে ওঠে যখন এই আচরণগুলো তারা আসলে মুখোমুখি হন বা
মুখোমুখি পড়েন? খুবই যৌক্তিক একটা বিষয় আপনি নিয়ে আসছেন এবং এটা আমার জায়গা থেকেও এই জায়গাটা ব্যাখ্যা করার একটা চিন্তা ছিল। কারণটা কি যে বাংলাদেশ এই গুজবে কেন বাংলাদেশি প্রবাসীরা কান দিবে না, কারণটা কিন্তু আপনি যেটা বললেন এইটাই যে পুরো অভিবাসন প্রক্রিয়াটা এমন একটা অবস্থায় আছে যেটাতে অভিবাসীরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে তারা প্রতারিত হচ্ছে, তারা কষ্টের শিকার হচ্ছে, ভোগান্তির মধ্যে পড়ছে, সেটা দেশ থেকে শুরু করে সেটা বিদেশে যাওয়ার পরেও। এবং এই যে আমি যদি রিসেন্টলি মালয়েশিয়ার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনার কিন্তু কোনো সুরাহা হয় নাই, প্রায় 19,000 মানুষ যেতে পারে নাই, সেটা তো একটা বিষয়, সেটার আর কোনো উদ্যোগী নেওয়া হয় নাই বা তারা তাদের ভাগ্যে কী হবে সেটা জানি না। আপনি শুধু এটা না, যারা গিয়েছে যে ভিসা কেনাবেচার মাধ্যমে যখন নেওয়া হচ্ছে, তখন যারা বিদেশে যাচ্ছে তাদের বড় একটা অংশ কিন্তু সেখানে যে কাজ পাচ্ছে না। এখন গত 2 বছর হলো করোনার পর থেকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে খুবই পরিকল্পিতভাবে তাদেরকে 3 মাসের ভিজিট ভিসা দিয়ে নেওয়া হচ্ছে এবং নেওয়ার পর তাদেরকে কোনোভাবে সেখানে বন্দি অবস্থায় হোক বা বিভিন্ন ছলে বলে কৌশলে তাদেরকে রাখা হচ্ছে। 3 মাস পরে তাদেরকে বলা হচ্ছে তোমাদেরকে চাকরি দেওয়া হবে না। এবং এই ক্ষেত্রে এই যে আমরা রেমিটেন্সের প্রত্যাশাটা করছি যে আমি গত বছর প্রায় 13 লক্ষ শ্রমিককে পাঠালাম, তাহলে তো আমার রেমিটেন্স বাড়ার কথা। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এই 13 লক্ষ শ্রমিক যাওয়ার পরে কত লক্ষ শ্রমিক সেখানে কাজ পায় নাই, কত লক্ষ শ্রমিককে মানে কাজ না পাওয়ার কারণে অথবা তার ওয়ার্ক পারমিট না পাওয়ার কারণে ফেরত আসতে হয়েছে, এবং কত লক্ষ শ্রমিক সেখানে আনডকুমেন্টেড অবস্থায় চলে গেছে, তার কোনো হিসাব নেই। এবং যখন আনডকুমেন্টেড অবস্থায় তারা চলে যাচ্ছে কাগজপত্রহীন, তখন কিন্তু তারা প্রতিনিয়ত সেখানে এক্সপ্লয়টেশনের শিকার হয়। যে তাকে যে চাকরির কথা বলা হচ্ছে, সে চাকরি করার পরে মাস শেষে তার বেতনটা ঠিকমতো দেওয়া হচ্ছে না, অথবা একজন শ্রমিকের অধিকার অনুযায়ী যে বেতন, সর্বনিম্ন বেতন পাওয়ার কথা, তার চেয়েও কম বেতনে তাদেরকে সেখানে কাজ করতে হয় এবং তাদেরকে টিকে থাকতে হয়। এবং এই যে বিষয়গুলা, যখন মানুষ এই ধরনের কষ্টের মধ্যে থাকে, প্রবাসীরা এই ধরনের কষ্টের মধ্যে থাকে এবং সেটার প্রতিকারের কোনো সুযোগ, কোনো সম্ভাবনা তারা দেখছে না, তাহলে তারা অবশ্যই সেই গুজবে কান দিবে সহজেই। এটা একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে হুন্ডি কিন্তু নতুন কোনো বিষয় না, দীর্ঘদিন পুরনো একটা বিষয়। কিন্তু এই যে বাংলাদেশ গত মানে আমি যদি বলি যে 74 বা 76 থেকে এই যে মানে অভিবাসন শুরু হয়েছে, সেখান থেকে শুরু করে আজ পর্যন্ত এইটা প্রতিরোধের জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়েছে সরকারিভাবে, কোনো কার্যকরী কোনো পন্থা নেওয়া হয়েছে সরকারিভাবে, কোনো কিছুই কিন্তু নেওয়া হয় নাই। শুধুমাত্র যেটা চলছে পুরোটাই হচ্ছে ফি সাবিলিল্লাহ আমরা যেটাকে বলি, মানে এটার উপরে চলে যাচ্ছে। এটার জন্য কোনো উদ্যোগ ওইভাবে নেওয়া হচ্ছে না এবং এই কারণে হচ্ছে প্রবাসীরা ক্ষুব্ধ। আমি যেটা বলবো যে অনেক প্রবাসী এই ক্ষেত্রে ক্ষুব্ধ এবং তারা এই জন্য অনেকগুলো বিষয় আসলে এই যে গুজব চলে তখন আসলে সেগুলোকে অনেক বেশি সক্রিয় করে আমাদের যে অবস্থান এবং আমরা যে সেবা দিতে গিয়ে যে ভোগান্তিতে আসলে সেবা নিতে গিয়ে যে ভোগান্তিতে পড়েন সেই বিষয়টি নিয়ে আমরা এই বিষয়ে কথা বলবো। একটি ছোট্ট বিরতি নিয়ে আমরা এখনই ফিরছি, সাথে থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছি প্রবাসী মুদ্রা আজকের আমাদের বিষয় নিয়ে। আমি প্রথমেই মাহফুজ কবিরের কাছে জানতে চাইব একটি বিষয়। আমরা জানি যে রিজার্ভ রেমিটেন্সের উপর অনেকটাই নির্ভর বলা যেতে পারে। যদি আমি একটি পরিসংখ্যান দিই যে 2009-10 অর্থ বছর থেকে 2021-22 বা 22-23 অর্থ বছর পর্যন্ত যে পরিমাণ আমাদের যে আমদানি করতে হয়েছে, সেখানে দেখা গেছে যে 30 থেকে 34% পর্যন্ত কিন্তু কাভার হয়েছে যারা শুধু যে রেমিটেন্স এসেছে সেই রেমিটেন্সের অর্থ দিয়ে। অর্থাৎ কিন্তু বোঝাই যাচ্ছে যে আমাদের যে আমদানি, সে আমদানির একটি বিশাল অঙ্ক কিন্তু প্রতি অর্থ বছরে প্রায় গড়ে যদি ধরি 34% বেশি। অর্থাৎ কতটা গুরুত্বপূর্ণ আমরা যদি সামনের জায়গাটি ধরে রাখতে চাই, রিজার্ভের জায়গাটি। কারণ আরও একটি বিষয় আছে যে কোভিডের সময় আমরা দেখেছি $24 বিলিয়ন মতো করে কিন্তু পাঠিয়েছেন প্রবাসীরা, এবং সেটি কিন্তু যদি আমরা বলি তার পরের 2 অর্থ বছরে, সেখানে কিন্তু এমন বিষয়টি ছিল যে আমাদের যে প্রবাসী যে বিনিয়োগ বা ব্যবসা আমরা এফডিআই যেটিকে বলি, সেটির থেকেও কিন্তু 8, 9, 10 গুণ বেশি। তো
তো এই যে এফডিআই থেকেও বেশি, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে আমদানির জন্য আমাদের রিজার্ভের জন্য সব কিছুর জন্য রেমিটেন্সের উপর সবচেয়ে বেশি ফোকাসড করতে হয়। এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? এই যে একটি ধস পড়ছে, একটি নেমে যাচ্ছে, রিজার্ভও কমে যাচ্ছে, এটি আসলে আমাদেরকে কি ইন্ডিকেট করছে? আপনি আসলে অনেকগুলো বিষয়কে কভার করেছেন। এর বাইরে যেটি থাকে সেটি হলো যে একদম খুব পরিষ্কার হিসাব, সেটা হলো যে এই যে এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর যেটা হিসাব দেখছিলাম যে প্রতি মাসে প্রায় $5 বিলিয়ন মতো আমরা আমাদের এক্সপোর্ট আর্নিং, তার সাথে যদি আমরা একটু মাইনাস করি এটা আমাদের যে ইম্পোর্টের ক্ষেত্রে এমনিতেই প্রায় $1.5-2 বিলিয়ন মতো প্রতি মাসেই আসলে একটা গ্যাপ তৈরি হয়েছে, মানে ওইটা আমাদের আসলে মাইনাস হচ্ছে। তার সঙ্গে যদি আমরা এই যে বিদেশি ঋণের হিসাব করি তাহলে সেটা বছরে নিট যদি ধরি তাহলে 5.5-6 বিলিয়নের মতো যেটা আসলে আমাদের থাকে সে অ্যাড হচ্ছে, আর বাকিটা হচ্ছে আমাদের প্রায় 1.5 বিলিয়নের মতো করে আমাদের দিয়ে দিতে হচ্ছে। আর তার সাথে যদি আমরা রেমিটেন্সটাকে যোগ করি তাহলে আমাদের গ্রস ইনফ্লো কিন্তু প্রায় 27-28 মতো এরকম থাকে আর কি আমাদের, বা অনেক সময় 30 বিলিয়নের মতো থাকে। তো সেখান থেকে কিন্তু আবার মাইনাস হচ্ছে, মানে সব মিলে দেখা যাচ্ছে যে আমাদের এই মুহূর্তে যেটা রেমিটেন্স যদি বিপিএম এর হিসাব করি বা আমাদের যে ফরেন যে কারেন্সি রিজার্ভ, তো সেখানে দেখা যাচ্ছে যে 20 বিলিয়ন। তাহলে কেন? তার মানে কি আমাদের একটা বড় অংশ কিন্তু এই যে রেমিটেন্সের সেটা চলে যাচ্ছে আমাদের এই ইম্পোর্ট পেমেন্টের ক্ষেত্রে। আর এক্সপোর্টের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের মাত্র বোধহয় 70% বা 80%-এর মতো আমাদের কিন্তু আসলে ওই যে আসলে খরচই হয়ে যায়। 20%-এর মতো আমাদের নেট যদি ধরি তাহলে সেটা হচ্ছে আমাদের অ্যাড হয়, মানে আমরা এক্সপোর্ট যেটা করছি সেটার খুবই অল্প একটা অংশ আমরা কিন্তু আমাদের অ্যাড করতে পারছি আমাদের যে ফরেন কারেন্সির মধ্যে। হ্যাঁ, তো এই যে পরিস্থিতি, তো সুতরাং বোঝা যাচ্ছে যে রেমিটেন্স যেটা আসছে আমাদের সেটা কিন্তু একটা ফ্রেশ অ্যাডিশন। যদি আমাদের রেমিটেন্সটা না আসতো তাহলে সেক্ষেত্রে যেটা হতো যে আমরা কিন্তু প্রতি বছর একটা নেগেটিভ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ থাকতাম আমরা। সেটা হতে পারে মানে এই বছরের যদি আমরা হিসাব ধরি তাহলে বিপিএম এর হিসাবেই দেখা যেত আমরা প্রায় 2-3 বিলিয়ন হচ্ছে নেগেটিভ হতো আমাদের আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ। তার মানে হলো যে যতটুকু আমাদের রেমিটেন্স আসছে সেটাই হচ্ছে আমাদের যে এই আমাদের ফরেন কারেন্সি রিজার্ভের মূল ভিত্তি। সুতরাং এই জায়গাটা যাতে ইনট্যাক্ট থাকে, এখানে যাতে সবচেয়ে কম মানে মিনিমাইজ করতে হবে আমাদের কিন্তু হুন্ডি বা ইনফর্মাল ফ্লো। এখন এটা যতটা আমরা ফর্মাল চ্যানেল নিয়ে আসতে পারবো ততই হচ্ছে আমাদের এই যে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ সেটা স্ট্রং হবে। তো এটাই হচ্ছে মূল কথা। আমরা অন্য যা কিছুই করি না কেন, আমরা ঋণ আনছি বিদেশ থেকে এবং একই সঙ্গে আমরা কিন্তু ইম্পোর্ট এক্সপোর্ট মানে এক্সটার্নাল ট্রেড যেটা হচ্ছে তো সেটা তো হচ্ছে, কিন্তু আমাদের এইখানে এটা খুব বড় জায়গা এটা একটা। আর দ্বিতীয় জায়গাটা হচ্ছে আমাদের কিছু সার্ভিসেস এক্সপোর্ট হয়, মানে আপনি দেখবেন যে ফ্রিল্যান্সার আছেন, তারপরে আমাদের এখানে আউটসোর্সিং অনেক কোম্পানি রয়েছে, তো তারা কিন্তু কাজ করছে, তো সেখানেও কিন্তু নীরবে কিছু অর্থ আসছে, সেটাও কিন্তু আমাদের একটা ফ্রেশ এডিশন। তার কারণ এগুলো করতে গেলে কিন্তু আমাদের আসলে কোনো ইনপুট লাগে না, যে বাইরের থেকে আমরা র মেটেরিয়াল কিনবো, আমাদের মেশিন কিনবো এটসেট্রা। তো সুতরাং আমাদের রেমিটেন্সটা হচ্ছে সবচেয়ে বড় জায়গা এবং একই সঙ্গে আমাদের এই যে আউটসোর্সিং এবং যে আমরা যে গিগ ইকোনমিতে যে কাজগুলো করছি আমরা, তো সেইগুলো যদি আমরা ঠিক মতো রাখতে পারি, ইন্ট্যাক্ট রাখতে পারি, তাহলে সেটি আমাদের এই যে মূল যে শক্তি অর্থনীতি সেটা হিসেবে কাজ করবে। একটা ছোট্ট এক সংবাদ দিয়ে বলি, সেটা হচ্ছে আপনারা খেয়াল করলে দেখবেন যে গত কয়েকদিনে কিন্তু এই আমাদের যারা ফ্রিল্যান্সার তারা কিন্তু চিন্তা করছিলেন যে দেশের বাইরে চলে যাবেন, ইন্টারনেট যেহেতু ঠিক মতো পাচ্ছেন না, তারা নেপালে যাবেন, ওইখানে গিয়ে ডেডিকেটেড ইন্টারনেট পাবেন এবং সেখানে গিয়ে তারা যে অর্ডারগুলো সেগুলো ফুলফিল করতে পারবেন। তো এই হচ্ছে আসল পরিস্থিতি, মানে আমরা আমাদের যে একই সঙ্গে রেমিটেন্সটা ঠিক রাখবো এবং পাশাপাশি এই সার্ভিস এক্সপোর্ট সেটা যদি ঠিক রাখতে পারি তাহলে আমি মনে করি যে আসলে এই যত সমস্যাই হোক না কেন আমরা সেগুলোকে মোকাবেলা করতে পারবো। অর্থাৎ ইন্টারনেট সেবাটি খুবই গুরুত্বপূর্ণ। দেশের বাইরে মানুষের সাথে যদি আমরা যোগাযোগ এবং হচ্ছে আমরা রেমিটেন্সের ফ্লো চলমান রাখতে চাই। আমি সাজিদ আরাফাতের কাছে জিজ্ঞেস করব, হুন্ডির কথা আসলো, হুন্ডি কিন্তু মানি লন্ডারিং আইনে কিন্তু একটি অপরাধ, এটি কিন্তু এখন আর ব্যবসা বলা যাবে না, সব দেশের জন্যই হুন্ডি একটি অপরাধ। সে জায়গায় আমাদের দেশে যে বিধিমালা অনুযায়ী দেখা যাচ্ছে যে এনবিআর এবং হচ্ছে আপনার সিআইডিকে এ বিষয়টি দেখার কথা বলা হয়েছে, সেটি কতটা তৎপর আপনি আসলে দেখছেন? সেটি আসলে কতটা তৎপর এটা আসলে প্রশ্নযোগ্য বিষয়। অনেকটাই বলা চলে যে স্যার অনেকগুলো আলাপ করলেন, তার মধ্যে যদি বলা চলে যে আমাদের 2.25 কোটি প্রবাসী দেশের বাইরে থেকে আমাদের রেমিটেন্স যোগান দিচ্ছে। সেই রেমিটেন্স আসার যদি মোটা দাগে দুটি উপায় বলি, একটি হলো ব্যাংকিং চ্যানেল এবং অন্যটি হুন্ডি। ব্যাংকিং চ্যানেলটাকে অফিসিয়াল বলা হচ্ছে, হুন্ডিটাকে আপনি যেটাই বললেন যে এটি ক্রাইমও বলা চলে, একটি অপরাধ।
এই হুন্ডির ফলেই কিন্তু অর্থ পাচারের একটি বিষয় জড়িত থাকে। যারা হুন্ডির সাথে কারবার করেন তারাও কিন্তু অসাধু উপায়ে অনেক ধরনের কার্যকলাপে লিপ্ত থাকেন, যার ফলে কিন্তু আমাদের এই যে রেমিটেন্স প্রবাহ বাধাগ্রস্ত হয় কিংবা দেশের অর্থনীতি চাপে পড়ছে, নানান ধরনের সমস্যার সম্মুখীন হয় কিন্তু প্রবাসীরা অনেক সময়, আমাদের দেশের অর্থনীতি হচ্ছে। এই বিষয়টি দেখভালের জন্য আপনি বলছিলেন এনবিআর এবং সিআইডি কতটা কার্যকর ভূমিকা রাখে সেটি নিয়ে আসলে প্রশ্ন তারাই করার যেহেতু সুযোগ রয়েছে। দায়িত্বপ্রাপ্ত, তারা দায়িত্বপ্রাপ্ত, হ্যাঁ এটি ঠিক, কিন্তু আসলেই কি তারা তাদের সঠিক দায়িত্বটি শতভাগ পালন করছেন কিনা এটি আসলে দেখবার বিষয়, এটি ভাববারও বিষয়। সরকারের অন্যান্য যে ঊর্ধ্বতন মন্ত্রণালয় রয়েছে, প্রবাসী কল্যাণ থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো, অর্থ মন্ত্রণালয় বা বাংলাদেশ ব্যাংক, তারাও এটিকে কতটা জোর দিয়ে দেখেন কিংবা কতটা তদন্ত সাপেক্ষে কাজ করে কিনা এই দুটি প্রতিষ্ঠান, এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন তোলার আমি মনে করি যে সুযোগ রয়েছে, সময় আসছে মনে করি আমি। আমরা কারণ কোর্টেও রেমিটেন্সের খুব বেশি বিষয়গুলো আমরা আসলে এই দেখতে পাচ্ছি ধরনের যে ওঠানামা বিষয়গুলো করছে, দেখি না। রেমিটেন্স কমছে, সেই জায়গাগুলো আরও সমৃদ্ধ করার জন্য এই দুটি প্রতিষ্ঠানকে আমি মনে করি আরও শতভাগ কার্যকর ভূমিকা রাখা উচিত। সেটি কতটা হয় এটি আসলে আমি নিশ্চয়ই মনে করি যে গবেষণারও বিষয় আছে এই বিষয়গুলো নিয়ে, কারণ সিআইডি বা এনবিআর কতটা তৎপর এটি নিয়ে কিন্তু খুব একটা বেশি আমরা সেই ধরনের কার্যক্রম দেখিও না এবং কার্যক্রমগুলো আসেও না, বিচারের আওতায় আসে না। তা না হলে কিন্তু এই যে হুন্ডি ব্যবসায়ীরা এতদিন পরে এই সময় এসেও তারা সুযোগ সন্ধানী যে কাজগুলো করে সেইগুলো হয়তো বা এতদিনে থাকার কথা ছিল না, এগুলো অনেকাংশেই কিন্তু নিয়ন্ত্রণে আসার কথা রয়েছিল, সেটি কিন্তু আসলে হয়নি। এবং যার ফলে কিন্তু এই যে ব্যাংকিং চ্যানেল যখন ব্যাহত হচ্ছে, সেই অনলাইন ব্যাংকিং, তারপরে কিন্তু এই হুন্ডির যে বিষয়গুলো সেইগুলো দৌরাত্ম্যগুলো কিন্তু বেশি বেড়ে যাচ্ছে এবং এটি আসলে দেশের অর্থনৈতিক একটি দুর্বল অবস্থা বা দেশের রাজনৈতিক বা অন্যান্য পরিস্থিতির একটি দুর্বল অবস্থার সুযোগ নিয়ে হুন্ডি ব্যবসা বেড়ে যাচ্ছে এবং তারা এই যে আইনের মধ্যে আসছে, আইনের আওতায় আনার আমি মনে করি যে খুবই জরুরি। জি, অনেক ধন্যবাদ। একটি ছোট্ট বিরতি নিয়ে আমরা আবারও ফিরছি, আমাদের সাথে থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছি প্রবাসী মুদ্রা নিয়ে। প্রথমেই শাকিরুল ইসলামের কাছে জানতে চাইব, প্রবাসী যারা আছেন অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলেছি, একদম শেষ পার্টে এসে আপনাকে যদি জিজ্ঞেস করি যে আমাদের যারা প্রবাসী আছেন তাদের অর্থনৈতিক ব্যবস্থাপনার স্কিল তারা কতটুকু, যে তারা কোন ব্যাংকে যাবেন অথবা তাদেরকে এই সেবাটি দিয়ে কি আমরা আসলে ব্যাংকমুখী করতে পারি কিনা, কারণ আমরা দেখছি যে বাজারমুখী একটি মুদ্রা বিনিময় হার চলে গেছে। এই বিষয়গুলোর সাথে তাদেরকে এই জায়গাটিতে আরও বেশি স্কিল করার কোনো সুযোগ বা প্রয়োজন আছে কিনা? অবশ্যই আমি যেটা বলবো যে যারা বিদেশে যাচ্ছে বা তাদের পরিবার, তাদেরকে এই রেমিটেন্স সঠিকভাবে পাঠানো এবং তার যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য অনেক কিছু করার আছে। এবং আমরা আমাদের অর্গানাইজেশন এবং আরও কয়েকটা অর্গানাইজেশন আমরা এরকম কাজ করছি, গত 3 বছর হলে এই কাজটাই করছি, যে পরিবারগুলোকে আসলে ফাইন্যান্সিয়াল লিটারেসির উপরে প্রশিক্ষণ দেওয়া এবং তার একটা বড় অংশ হচ্ছে যে কীভাবে সে টাকাটা সঠিক উপায়ে পাঠাতে পারে দেশে, যাতে করে তারা বিনিয়োগটাও করতে পারে এবং এটা রেমিটেন্সের জায়গাটাতে একটা কন্ট্রিবিউশন রাখে। কিন্তু এটা আমাদের মতো কিছু অর্গানাইজেশন কাজ করছে, কিন্তু আমি যেটা বলবো যে রাষ্ট্রের জায়গা থেকে আসলে যেটা করা উচিত অথবা সরকারের জায়গা থেকে করা উচিত, এই যে অভিবাসীদের পাঠানো রেমিটেন্স প্রতি বছর $20 বিলিয়ন অথবা $24 বিলিয়ন আমরা কাউন্ট করি, তার পেছনে রাষ্ট্রের বিনিয়োগ কয় টাকা? আপনি দেখেন অন্যান্য সেক্টর বা অন্যান্য শিল্প বা ব্যবসা, সেখানে কিন্তু একটা বিনিয়োগ আছে। আমরা যদি বলি যে পাট রপ্তানি রেমিটেন্স আনতো একসময় আমাদের দেশে, কিন্তু পাট উৎপাদন করার জন্য তো তার একটা কস্টিং ছিল। কিন্তু এই যে অভিবাসী বা অভিবাসন, এই জায়গাটাকে বিনিয়োগের জন্য একটা টাকাও নাই। যত টাকা বিনিয়োগ হয় সেই বিনিয়োগটা হচ্ছে ওই দরিদ্র অভিবাসী কর্মী, তার ঋণ নিয়ে হোক অথবা তার ঘর বিক্রি করে হোক অথবা তার জমি বিক্রি করে হোক, এই জায়গায় বিনিয়োগ করে সে বিদেশে যাচ্ছে, ব্যক্তিগত বিনিয়োগ। এবং সেই বিনিয়োগের উপরে রিক্রুটিং এজেন্সিগুলা কোটি কোটি টাকা ব্যবসা করে নিচ্ছে এবং সরকার সেখানে বিলিয়ন প্রায় $20 বিলিয়ন রেমিটেন্স নিচ্ছে, কিন্তু সেটা কে
পরিশুদ্ধ করার জন্য যে কার্যকরী উদ্যোগ সেটা নেই। আমি একটা কথা বলবো যে সরকারের জায়গা থেকে যদি বলি যে পলিটিক্যাল কমিটমেন্ট, সেই পলিটিক্যাল কমিটমেন্ট অবশ্যই আছে এবং এই কারণেই সরকার, এই বর্তমান সরকারই সেটা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে শুরু করে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অভিবাসন খাতকে আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে এবং এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরে একটা অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছে কিভাবে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা যায় এবং সেখানে বিনিয়োগ, রেমিটেন্স সব কিছু নিয়েই কিন্তু আছে, অ্যাকশন আছে, কিন্তু আমাদের মূল সমস্যাটা হচ্ছে সেটার বাস্তবায়ন, যেটা সেই বাস্তবায়নটা করার মতো কেউ নেই এবং এই জায়গাটাতে হচ্ছে সমস্যা যে আমরা যেই জায়গাটা থেকে আমরা পাচ্ছি, যে মুরগিটা ডিম দিচ্ছে সেই মুরগিটাকে আরও সুস্থ রাখার জন্য বা যে গরুটা দুধ দিচ্ছে তাকে সুস্থ রাখার জন্য দুধের পরিমাণটা বাড়ানোর জন্য তার যে যত্ন নেওয়া উচিত সেই যত্নগুলো আমরা করছি না। আমি এই সূত্র ধরেই ডক্টর মাহফুজ কবিরের কাছে জানতে চাইবো যে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম, শেষ পর্যন্ত কিন্তু আমাদের দেশের যে অর্থনীতি, যদি আমরা বলি মেরুদণ্ড, সিলভার লাইন যদি বলি, রেমিটেন্সের উপরই কিন্তু আমাদের প্রায় নির্ভর, একদম নিশ্চিতভাবে যদি নির্ভর করতে হয়। আমরা দেখেছি শ্রীলঙ্কা ফিরেছে, একদম ইউটার্ন দিয়ে ফিরেছে এবং সেটা রেমিটেন্সের উপর নির্ভর করে। আমরা আসলে সামনের দিকের পরিস্থিতি কি দেখছেন, যে আমরা আসলে কতটা সামনে আশাবাদী যে রেমিটেন্সটাকে আমরা কিভাবে আরও বেশি এগিয়ে নিতে পারি, আরও বেশি বাড়ানোর ব্যবস্থা করতে পারি? দুটো কাজ করতে হবে। এক হলো যে যারা প্রবাসী শ্রমিক, যে তাদের যে সবচেয়ে ভালো ভালো যে গন্তব্যগুলো রয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্য আমি বলবো, এবং একই সঙ্গে যে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়া বা পূর্ব এশিয়ার যে দেশগুলো, সেগুলোর যে রেটলগুলো রয়েছে সেগুলো একটু ক্লিয়ার করতে হবে। ওমানের সঙ্গে বা আমাদের ইউএই, ওই জায়গাগুলো ক্লিয়ার করতে হবে এবং একই সঙ্গে আমাদের মালয়েশিয়াতে যে সমস্যা হলো সেটা সমাধান করতে হবে। এটা একটা জায়গা, এটা যদি আমরা একটু শ্রমিক বাড়াতে পারি এখানে, তাহলে সেইখানে একটা ভালো রেমিটেন্সের সম্ভাবনা রয়েছে। আর এর পাশাপাশি স্কিলের জায়গাটাতে আমাদের একটা ট্রান্সফরমেশন দরকার, যে এখানে আমরা এখন বেশিরভাগ পাঠাচ্ছি কিন্তু আধা দক্ষ শ্রমিক। এখানে আমাদের দক্ষ এবং পেশাদার যে সমস্ত শ্রমিক তাদের সংখ্যা আরও বাড়াতে হবে। তাদের সংখ্যা যদি আমরা বাড়াতে পারি তাহলে সেক্ষেত্রে রেমিটেন্স আরও বেশি আসবে। তাহলে সেক্ষেত্রে এখন আমরা 23-24 বিলিয়ন করে প্রতি বছর যে দেখছি, সেটা আমরা 30-35-40 বিলিয়ন, এটা কোনো সমস্যাই নয়। এটা আনতে পারলে এটা সবচেয়ে ভালো হয়। মানে এইভাবে করে আমরা যদি পুরো কান্ট্রির ইমেজটাকে চেঞ্জ করতে পারি তাহলে সেটা আমাদের জন্য সবচেয়ে ভালো। এখন আমরা যে 2026 সালে তো আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে যাব এবং একই সঙ্গে 2041 সালে যে আমরা উন্নত দেশ হব, তো এরকম আমরা স্বপ্ন দেখছি, কিন্তু আমাদের যে লোকজন পাঠাচ্ছি তারা অর্ধদক্ষ যদি হয় তাহলে সেটা কিন্তু আমাদের ইমেজ হিসেবে ভালো হয় না। তো এই জায়গায় যদি আমরা কাজ করি তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য রেমিটেন্সে সেটা পূরণ করতে পারবো। ফাইনালি আমি বলবো যে আমাদের একজন প্রক্সি কিন্তু এরকম যে অভিবাসী রয়েছেন, তারা কারা? তারা হচ্ছে এই ফ্রিল্যান্সার। তারাই কিন্তু আবার সেই যারা আউটসোর্সিংয়ের কাজ করেন, তারা দেশে বসে বসে বিদেশের বাজারের জন্য কাজ করছেন। আমি মনে করি যে তাদের জন্য আর একটু যদি ইনসেন্টিভ কিছুটা বাড়ানো যায়, তাদের জন্য যদি বিনিয়োগ করা যায়, তাহলে সেক্ষেত্রে আমরা একটু খুব ভালো একটা ফরেন কারেন্সি রিজার্ভ তৈরি করতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। অর্থনীতি টিকিয়ে রেখেছেন প্রবাসীরা, আমরা সেই নিয়েই আলোচনা করছিলাম এবং তারা কি অবস্থায় থাকেন, কিভাবে আসলে এই প্রবাসী আইটি পরিবারের কাছে পাঠান, সেটির জন্য নেটওয়ার্কিং নিরবিচ্ছিন্ন হওয়া যেমন দরকার, ঠিক একইভাবে প্রয়োজন ব্যাংকিং নিরবিচ্ছিন্নতা, যে কোনো জরুরি অবস্থার বাইরে যেন ব্যাংকিং সেবাটি তারা আসলে পান। এই ছিল আজকের মতো আলোচনায়। শেষ করছি এখন প্রকাশ।